এবার ঘুমাতে হবে তে, সকালে উঠতে হবে কিন্তু। দুজনেই একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে অভ্যাস মতো তের ফজরের সময় ঘুম ভেঙে গেল। লুসিকে ডেকে তুলে দিয়ে তে নামাজ পড়ে নিল। লুসি অবাক হলো ভীষণ। তে নামাজ শেষ করে আসতেই লুসি হাসতে হাসতে বলল, কুম্ভকর্ণের ঘুমটা এত পাতলা হলো কিভাবে রে তে? হাতে দিয়ে টেনেও তো তোকে ঘুম থেকে তোলাই যেত না, আর সেই তুই কিনা সাত সকালে উঠে আমাকে তুলছিস। তে হেসে বলল, অভ্যাস রে আপা, চাঙ্কক ভাই আমার এই অভ্যাস করিয়ে দিয়েছে। চাঙ্কক ভাই তো ওঠে ভোর রাতে, নিজের পড়া শেষ করে টুকটাক রান্নার কাজ এগিয়ে রাখে। আজান হলে আমাকে ডেকে তোলে, তারপর নাস্তা বানায়। তাকে যে খুব সকালে বের হতে হয়, আবার বাসায় ফেরে অনেক রাতে, এরপর আবার রান্না করে। ইস কি শান্তি রে, পরের হাতে রান্না খাচ্ছিস প্রতিদিন, যেখানে সব মেয়েরা নাকের জল চোখের জল এক করে রান্না করে। কি জানি আপা, তবে আমার মনে হয় কোনো কাজই কঠিন নয় মানুষের চেষ্টার কাছে। আমার তো ভীষণ খারাপ লাগে চাঙ্কক ভাই একা কাজ করে বলে। আমার ইচ্ছে করে তার সব কাজ আমি করে দিই, সে একটু বিশ্রাম করুক। লুসি মুগ্ধ হয়ে শুনলো। একে অন্যকে ভীষণ ভালোবাসে বলে তাদের এইরকম অনুভূতি একে অন্যের প্রতি। দুই বোন নিচে নেমে গেল। রান্নাঘরে নাস্তার তোড়জোড় শুরু হয়ে গেছে। তে সেদিকে যেতে নিতেই ইয়ঞ্জন তাকে বুকে টেনে নিলেন। চাঙ্কক তো আমাকে মা বলে ডাকে না তে, আমি ওর সাথে একসময় অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, তার শাস্তি ও আজও দিচ্ছে আমায়। তুই আমাকে একটু মা বলিস। তের ভীষণ লজ্জা লাগলো শুনে, এই মানুষটা তার শাশুড়ি, ভাবতেই যেন তার কেমন লাগছে। ইয়ঞ্জন হেসে ফেললেন তের লজ্জা দেখে। তারপর বললেন, না রে, তুই চাচিই বলিস, তোর মুখে চাচি ডাকটাই ভালো লাগে আমার। তোর চুল তো ভালোই বড় হয়েছে তে। হ্যাঁ, হবে না মানে? তোমাদের ছেলেটা আছে না, সেও তোমাদের মতো রাতে ধরে চুলে তেল দিয়ে সেই সকালে চুলে হেয়ার ব্যাগ লাগিয়ে দেয়। তোমাদের মতো করে আমার চুলের পেছনে লেগে থাকে চাচি। ন্যান্সি হেসে বললেন, স্বামীকে কিন্তু ভাই ডাকতে নেই রে তে। তবে কি বলবো, আমার যে লজ্জা লাগে খুব। তিন মেয়ের জন্য দুধ চা এনে মেয়েকে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, তুই সত্যি ভালো আছিস তো মা? চাঙ্কুকের উপর আমার বিশ্বাস আছে, সে তোর গায়ে একটা আঁচড় আসতে দেবে না। তবু তুই কি ওকে মেনে নিতে পেরেছিস? দুজনে সুখী আছিস তো? তীর চোখ ছলছল হয়ে গেল। মায়ের বুকে মাথা রেখে বলল, চাঙ্কুক ভাই আমাকে ভীষণ যত্নে রাখে মা, আমি নিজেও নিজের এত খেয়াল রাখতে পারি না। চাঙ্কুক ভাই যেভাবে আমার খেয়াল রাখে, আমি খুব ভালো আছি মা, শুধু তোমাদের সবাইকে ভীষণ মনে পড়ে। জিন হেসে বললেন, পাগল, তোর যদি অন্য কোথাও বিয়ে হতো তখনও তো আমাদেরকে ছেড়েই থাকতে হতো। মেয়েদের জীবনটা যে এইরকমই মা, আজীবন বাবা মায়ের কাছে তারা থাকতে পারে না। যখনই বিয়ে দিতাম তোকে, আমাদের ছাড়াই তো থাকতে হতো। এই মাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর বলল, মা, সেই কদিন বাড়িতে আছি তুমি আমাকে কিছু রান্না শিখিয়ে দেবে, যেসব চাঙ্কুক ভাইয়ের প্রিয় ভীষণ। আমার খুব লজ্জা লাগে, সব কাজ চাঙ্কুক ভাই একাই করে বাসায়। আমার কাজ শুধু খাওয়া আর পড়া, আমাকে কোনো কাজই করতে দেয় না উনি। আমার ইচ্ছা করে ওনার জন্য কিছু রান্না করতে। জিনের কেমন যেন আনন্দ লাগলো শুনে। মেয়ে তার স্বামীর জন্য ভাবছে, এটাই তাকে আনন্দ দিচ্ছে। সে বিয়েটা যেভাবেই হোক না কেন, দুজন যে দুজনকে নিয়ে সুখে আছে, এর চাইতে আনন্দের আর কি হতে পারে। তে একবার সব টপিকে চোখ বুলিয়ে গেল। তারপর আলমারি থেকে তার স্কুল ড্রেস বের করলো। এখনো কি সুন্দর ভাঁজ করে রাখা। তে জানে এই কাজ লুসি করেছে। চাঙ্কুককে কল দিয়ে জানালো সে স্কুলে যাচ্ছে। স্কুলে যাবার আগে তে একবার তার ছোট্ট ভাইটাকে দেখতে গেল। সে এখনো ঘুম থেকে ওঠেনি, রাতেও ঘুমিয়েছিল বলে তের সাথে দেখা করতে পারেনি। ছোট ভাইটার গালে একটা চুমু দিয়ে তে চলে গেল পরীক্ষা দিতে। স্কুলে গিয়ে বান্ধবীদের সাথে সে কি গলাগলিতেই হুঙের। সবার সাথে তের খুব ভালো সম্পর্ক ছিল। কতদিন পর সব চেনা মুখকে দেখছে তে। আনন্দে কান্না করে দিয়েছে সবাই। যথা সময় পরীক্ষা শুরু হলো। প্রশ্ন হাতে পেয়ে তে চমকে গেল। সবই তার কমন এসেছে। অনেকদিন পর তের কেমন জানি পরীক্ষা দিতে নির্ভয় লাগছে। মনে মনে চাঙ্কুককে অসংখ্য ধন্যবাদ জানালো তে। এই প্রথম তে ফুল মার্কসের আনসার করেছে পরীক্ষায়। পরীক্ষা শেষ করে সবার সাথে কথা বলতে বলতে তের কিছুক্ষণ দেরি হলো। তারপর বাসার জন্য বের হয়ে আসতেই দেখলো পথে বগুন দাঁড়িয়ে আছে। বিরক্তিতে ঘৃণায় তের ভ্রু কুঁচকে গেল। বগুন কেন এসেছে এখানে? তে নিজের ফাইলপত্র সব শক্ত করে ধরে কোনো দিকে না তাকিয়ে হাঁটতে লাগলো সামনের দিকে। কিছুটা সামনে এগোতেই বগুম পিছু নিল তার। তে দ্রুত পায়ে হাঁটতে লাগলো, কিন্তু বগুমের সাথে পেরে উঠলো না। বগুম এগিয়ে এসে তের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, কেমন আছিস? তে জবাব দিল না। বগুম আবারও জিজ্ঞাসা করলো, কেমন আছিস তে? তে হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। বগুমের এবার রাগ উঠে গেল। তেহুঙের হাত টেনে ধরে বলল, ভাব দেখাচ্ছিস আমাকে? কথা বলছি কানে যাচ্ছে না? তে টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, কি সমস্যা আপনার? রাস্তাঘাটে মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না?
ইফটিজিং করতে চলে আসেন? বগুমের ভীষণ হাসি পেল, হেসে উত্তর দিল, আমাকে তুই চিনতে পারছিস না মনে হয়, এরকম করছিস কেন? আমার উপর রেগে আছিস? আপনি আমার কেউ হন? আপনাকে আমি চিনি? আপনার উপর রাগ করার প্রশ্ন আসছে কোনো তাহলে? বগুম থেকে নিচের দিকে ফিরিয়ে নিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে তে, এরকম কিছু হবে আমি কখনো ভাবিনি। আমি তোকে কিছুতেই হারাতে চাইনি তে, কেউ না জানুক আমার মন জানে আমি তোকে কতটা ভালোবাসি। তের ভীষণ ঘৃণা লাগলো শুনে, কেমন সারা শরীরটা ঘিন ঘিন করে উঠেছে ওর বগুমের মুখে ভালোবাসার কথা শুনে। রাস্তার উপর এক দলা থুতু ছুঁড়ে ফেলে বলল, আপনি আর ভালোবাসা দুটোই বিপরীত মুখী। আপনার সাথে অন্তত ভালোবাসা শব্দটা যায় না। আপনি একটা মারাত্মক লেভেলের অসভ্য ইতর স্বভাবের লোক। বগুম ব্যথিত চোখে তাকিয়ে বলল, সবাই আমাকে ভুল বুঝুক, আমার কোনো কষ্ট নেই তাতে, কিন্তু তুই আমাকে ভুল বুঝিস না। আমার কথাটা শোন আগে, তারপর বুঝবি আমি কেন এরকম করতে বাধ্য হয়েছি। তের বিরক্ত লাগলো খুব, ভেবেছে বাড়িতে গিয়ে জাঙ্কুককে কল দিয়ে জানাবে তার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, কিন্তু এখন বগুম যা শুরু করেছে তাড়াতাড়ি বাড়িতে যাবার উপায় নেই। বগুম তের হাত টেনে ধরে বলল, তোর এই হাতটা আমার হাতে রাখতে চেয়েছি আজীবন, কিন্তু ভাগ্য আমার সহায় ছিল না। তোকে আমি কতটা চাইতে সেটা তুই জানিস না, কেউ বুঝবে না সেটা। তে হাঁটা শুরু করলো। বগুম মন খারাপ করে তের পিছু নিল। সুযোগ খুঁজে রাস্তায় কাউকে না পেয়ে তেইয়ংয়ের হাত টেনে ধরে পেছন ফিরিয়ে কোমর চেপে ধরে বলল, একটা বার আমার কথা শুনতে, তারপর আমার সাথে এরকম রাগ করিস? জাঙ্কুকের কারণেই আমাকে এসব করতে হয়েছে, আমি বাধ্য হয়ে এরকম কাজ করেছি। তের হিতাহিত জ্ঞান হারিয়ে গেল বগুমের এই অসভ্যতা দেখে। কষে একটা থাপ্পড় বসালো বগুমের গালে, তারপর ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, আর কোনোদিনও আমার সামনে আসার চেষ্টাও করবি না তুই। আমার চরিত্রে দাগ লাগানোর চেষ্টা করেছিস, আমাকে সবার কাছে চরিত্রহীনা প্রমাণ করার চেষ্টা করেছিস। আল্লাহ সহায় ছিল বলে আমার আল্লাহ আমার সম্মান রক্ষা করেছে। কোনোদিন যদি আবারও আমার সাথে কথা বলার চেষ্টা করিস, আজ এক গালে থাপ্পড় মেরেছি আমি, পরের বার আর আমার হাতের থাপ্পড় না। তোকে শায়েস্তা করার জন্য আমার হাজবেন্ড জাঙ্কুকই যথেষ্ট। তোর মতো নর্দমার কিটকে সে খুব ভালো করে শায়েস্তা করতে জানে। আর আমার জাঙ্কুকের নামে একটাও কথা বলার চেষ্টা করবি না, ওর নাম উচ্চারণ করার যোগ্যতাও তোর নেই। তে আর থামলো না, দৌড়ে বাড়ির দিকে গেল। বগুম ঠায় দাঁড়িয়ে রইল সেখানে হতভম্ব হয়ে। তে তাকে থাপ্পড় দিয়েছে, তাকে তুই করে কথা বলেছে, সব কেমন অবিশ্বাস্য লাগছে বগুমের কাছে। এই কি সেই তেইহুং, নরম আর কোমল প্রাণের সেই তেইহুং আজ কোথায়? এই তো স্বয়ং বিধ্বংসী নারী। এই কোমল হাতটা কাউকে এভাবে আঘাত করতে পারে তা কখনো কি ভেবেছিল বগুম? জাঙ্কুকের জন্য আজ তেইহুংয়ের হাতে থাপ্পড়ও খেতে হলো বগুমের। তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। তে বাড়িতে এসে হাঁপাতে লাগলো। বাকিটা পথ আর সে দৌড় বন্ধ করেনি। ন্যান্সি এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, এত হাঁপাচ্ছিস কেন? তে পানি খেয়ে বলল, কিছু না চাচি, দ্রুত পায়ে হেঁটে এসেছি তো তাই। ন্যান্সি আর কিছু জিজ্ঞাসা না করেই বললেন, যা কাপড় পাল্টাই, আমি ভাত বাড়ছি। তে নিজের রুমে চলে গেল, ড্রেস চেঞ্জ করে গোসল করে নিল। গোসল করতে গিয়ে তের মনে হলো তার সারা শরীর বগুমের ছোঁয়ায় অপবিত্র হয়ে গেছে যেন। বাথরুমের ঝর্ণার পানির সাথে গড়িয়ে পড়লো তের চোখের কয়েক ফোঁটা অশ্রু জল। তে জানে সারা পৃথিবীর সাবান দিয়ে ধুয়েও এই ছোঁয়া মুছতে পারবে না। জাঙ্কুকের ভালোবাসার ছোঁয়া পেলেই এই অপবিত্র ছোঁয়াটা বিলীন হয়ে যাবে দেহ থেকে। হঠাৎ করে তের মনটা খারাপ হয়ে গেল। জাঙ্কুককে ভীষণ মনে পড়তে লাগলো। কি করছে এখন জাঙ্কুক? তেইহুংয়ের কথা কি তার মনে পড়ছে? সেও কি তেইহুংয়ের মতো বিরহে পড়ছে? গোসল করে তে একটা হলদে জামা পরে নিল। জাঙ্কুক গতকাল নামাজ পড়তে বের হয়ে তের জন্য অনেক কিছু কিনে দিয়েছে। তে এখনো সবগুলো ব্যাগ খুলেও দেখেনি। জামা কাপড়ের ব্যাগ খুলতেই দেখলো ওপরে ওই জামাটা। তে জানে এটাও জাঙ্কুক গতকালকেই কিনেছে। ব্যাগ দুটো খুললে আরো অনেক কিছুই দেখা যাবে। তে ঠিক করলো এগুলো এখন খুলবে না, রাতে একা একা সব খুলে দেখবে। হলুদ সাদা জামা পরে তে নিচে নামতেই বগুমের মুখোমুখি হলো। পাশ কাটিয়ে তে চলে গেল। বগুম পেছনে ফিরে তাকালো আবারও তেইহুংয়ের দিকে। তে আগের চাইতে বেশ সুন্দরী হয়েছে, গায়ের রং আরো উজ্জ্বল হয়েছে। ভেজা চুলগুলো বেয়ে পানি পড়ছে, কি সুন্দর সেই দৃশ্য। জাঙ্কুকের কপালের কথা ভেবে বগুমের আরো ঈর্ষা হলো। প্রতিদিন জাঙ্কুক তের এই চোখ ধাঁধানো সৌন্দর্য দেখে নিশ্চয়ই, জ্বলে পুড়ে ছাই হয়ে যায় নিশ্চয়ই জাঙ্কুক তখন। বগুম নিজেই তো এই সামান্য একটুতে দগ্ধ হয়ে যাচ্ছে, তাহলে জাঙ্কুক কি করে? এই তো তার স্ত্রী। পর মুহূর্তে লজ্জা পেল বগুম। নিজেকে নিজের
সামলে নিজের রুমে চলে গেল। খেতে বসে তে জাঙ্কুককে কল দিল। জাঙ্কুকও তখন খেতে বসেছে। তে জিজ্ঞাসা করলো, কি দিয়ে খাচ্ছেন আপনি? জাঙ্কুক সামনে রাখা ডাল আর সবজির দিকে তাকিয়ে বলল, আমার প্রিয় তরকারি দিয়েই খাচ্ছি তে। তুমি? ইলিশ মাছের ডিম, কষা মাংস আর ডাল। আপনার কথা ভীষণ মনে পড়ছে। কষা মাংস না আপনার ভীষণ প্রিয়? এই খাবারটা আমার খেতে ইচ্ছা করছে না আপনাকে ছাড়া। জাঙ্কুক হাসলো। জাঙ্কুকের হাসির শব্দ হয় না, ঠোঁট টিপে কি সুন্দর করে হাসে সে। তবুও তে বুঝতে পারলো জাঙ্কুক হাসছে। তুমি আমার অর্ধাঙ্গিনী না তে? আমার 50% তুমি। তুমি খেলেই আমার মন ভরে যাবে। সবকিছুতে পেট ভরতে হয় না, মন ভরলেই মানুষ যে সুখটা পায় সেই সুখটা পেট ভরে খেলেও পাওয়া যায় না। এই যে তুমি আমার কথা ভাবছো, খেতে গিয়ে আমাকে মনে করছো, এর চাইতে সুখের কথা আমার জন্য দ্বিতীয় কিচ্ছু নেই তে। তে মলিন হাসলো, তারপর বলল, আমার পরীক্ষা ভীষণ ভালো হয়েছে জানেন। একটা ওয়ার্ডও কারো থেকে দেখে লিখতে হয়নি, সবই কমন এসেছে। জাঙ্কুক খুশি হয়ে গেল শুনে শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ চাইতো যেন তোমার সব পরীক্ষা এই রকমই ভালো হয়। আপনি যে হঠাৎ করেই আমাকে তুমি করে বলছেন বুঝতে পারছেন? জাঙ্কুক হেসে ফেললো। সে ইচ্ছা করেই তেকে তুমি করে বলছে। রাতে সবার সামনে তেকে তুই করে বললে সবাই ভাবতো হয়তো ওরা এখনো কেউ কাউকে মেনে নিতে পারেনি। তাই একবার তুমি বলার পর আর তুই বলতে ইচ্ছা করছে না জাঙ্কুকের। জাঙ্কুক কল কেটে দিল। তে খেয়ে লুসির কাছে গেল। তারপর লুসির কাছে বকুমের ব্যাপারটা শেয়ার করলো। লুসি অবাক হলো বকুমের এই রকম বহুরূপ ব্যবহার দেখে। এই লোকটা কি পাগল নাকি? এই আয়ুকে বিয়ে করতে চাইছে, আবার তেকে বলছে ভালোবাসে। মাথা কি এলোমেলো হয়ে গেল নাকি আয়ুকে হারিয়ে? লুসি ঠিক করলো এসব জাঙ্কুক ভাইকে জানাবে সে তেরা জানতে, নয়তো বকুম ভাই যদি পরে আরো সমস্যা তৈরি করে।